আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 13 এপ্রিল রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে প্রতীক চিহ্ন বন্টন 17 এপ্রিল। পঞ্চায়েত নির্বাচন ব্যাপক প্রস্তুতি কাছাড় জেলা প্রশাসনের। অবাধ নির্বাচনে বৈঠক ও স্ট্রং রুম পরিদর্শন পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্করের। ওয়াকফ বিক্ষোভে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, মৃত 3, উত্তেজনা অব্যাহত, লুটপাট অগ্নিসংযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়োগের নির্দেশ হাইকোর্টের। হাইলাকান্দির 3 ইউডিএফ বিধায়কের জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির। কংগ্রেসের 2 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, জয়ী বিজেপি। ধলাই সহ 10টি সমজেলা হচ্ছে ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিলচর কলকাতা সামার স্পেশাল ট্রেনের সময়সূচি পাল্টানোর দাবি। কাটল সাসপেন্স ভুবনেশ্বরনগর শ্রীকোনায় কংগ্রেসের 2 প্রত্যাশী অবশেষে নির্দল। কংগ্রেসেই থাকার বার্তা, জয় নিয়ে আশাবাদী দিলওয়ারের। আগামীর পথ চলা নির্ধারণ করবেন ভোটাররা, বললেন ফরিদা লস্কর। এবং সর্বশেষ খবরটি হলো ভোটের কাজে করিমগঞ্জ কলেজের ব্যবহার বন্ধ করতে রাজ্য নির্বাচন বিভাগের চিঠি জেলা আধিকারিককে। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের প্রতীক চিহ্ন বন্টন আগামী 17 এপ্রিল বিকেল 3টার পর করা হবে। হাইলাকান্দির জেলা কমিশনার শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, নির্বাচনে অবতীর্ণ 3 ক্যাটাগরি প্রার্থী জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্য নির্বাচনের প্রতীক চিহ্ন বন্টন 17 এপ্রিল বিকেল 3টার পর করা হবে। অপরদিকে পঞ্চায়েত নির্বাচন ব্যাপক প্রস্তুতি কাছাড় জেলা প্রশাসনের। অবাধ নির্বাচনে বৈঠক ও স্ট্রং রুম পরিদর্শন পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্করের। আসন্ন পঞ্চায়েত নির্বাচন 2025 অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্নের প্রস্তুতির অংশ হিসেবে প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখলেন কাছাড় জেলার নিযুক্ত নির্বাচন পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্কর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ইন্দ্রাণী লস্কর একটি নিরবিচ্ছিন্ন এবং নিরাপদ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের পরিদর্শনের জন্য শনিবার কাছাড় জেলার ময়দানে নামেন এবং সংশ্লিষ্টদের নানা সভায় ডেকে মিলিত হয়ে সভাগুলো পরিচালনা করেন। নির্বাচনের অন্যতম পরিকাঠামো প্রস্তাবিত স্ট্রং রুমের সুবিধার ব্যবস্থার বিষয়ে ওয়াকিবহাল হন তিনি এবং নিজে শিলচরের ইন্টারস্টেট বাস টার্মিনাস পরিদর্শন করেন পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্কর। পরিদর্শনকালে ব্যালট বাক্স এবং অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রীর নিরাপদ রক্ষণাবেক্ষণের বিষয়ে পর্যালোচনা করা হয়। জেলার 2 অতিরিক্ত আয়ুক্ত যুবরাজ বরঠাকুর ও কিমসিম হাঙ্গুমকে পরিদর্শনকালে সঙ্গে নিয়ে পর্যবেক্ষক লস্কর নির্বাচনের নিরাপত্তার পুরো লেআউট, নির্বাচনী সামগ্রীসমূহের প্রস্তুতি ও অন্যান্য সুবিধা খতিয়ে দেখা ছাড়াও নির্বাচন বিধি কঠোরভাবে কার্যকর করার জন্য গুরুত্ব আরোপ করেন। প্রসঙ্গত, একদিন আগে জেলা নির্বাচন পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্কর জেলা আয়ুক্তের নতুন সভাকক্ষে সেক্টর অফিসারদের নিয়ে এক বিশেষ সভায় মিলিত হন। পর্যবেক্ষকের পরিচালিত ওই বৈঠকে অতিরিক্ত আয়ুক্ত কিমসিম হাঙ্গুম নির্বাচন পরিচালনার কৌশলগত দিকগুলি উপস্থাপন করেন। বুথ কেন্দ্রের প্রস্তুতি, কর্মী নিয়োগ এবং সর্বোপরি নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকার উপর বিশদভাবে আলোচনা করা হয়। সভায় পর্যবেক্ষক লস্কর সেক্টর অফিসারদের প্রতি এক আর্জিতে গোটা নির্বাচন প্রক্রিয়া অবাধ, নির্ভয়, সুষ্ঠু এবং নিরপেক্ষ সম্পন্ন করা পর্যন্ত নিজেদের কাজে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা অটুট রাখতে আহ্বান জানান। তিনি বলেন, সঠিক সময়ে সবগুলি কাজ যাতে সমাধা হয় এবং প্রতিটি বিভাগ একে অপরের সমন্বয়ের মধ্যে দিয়ে কাজ করে। নির্বাচনের সপ্তাহখানেক সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে জেলায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের এক বাতাবরণ তৈরির জন্য একজুট হয়ে কাজ করারও আহ্বান জানান। অপরদিকে ওয়াকফ বিক্ষোভে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, মৃত 3, উত্তেজনা অব্যাহত, লুটপাট অগ্নিসংযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়োগের নির্দেশ হাইকোর্টের। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে প্রাণ গেল 3 জনের, গুলিবিদ্ধ আরো 2 ভর্তি রয়েছেন হাসপাতালে। শুক্রবার মুর্শিদাবাদের সুতির সাজুর মোড়ে গুলিবিদ্ধ মোশাররফ হোসেনের মৃত্যু হলো। শনিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। তার বাড়ি সুতি থানার কাশিমনগর। অন্যদিকে শামশেরগঞ্জ ব্লকের দুলিয়ান পৌরসভা এলাকার জাফরাবাদে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কূপে প্রাণ গেল বাবা ছেলের। মৃতদের নাম গাজল দাস ও চন্দন দাস। দীর্ঘক্ষণ মৃতদেহ বাড়িতে পড়েছিল। পরে পুলিশ দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের প্রবল বাধার মুখে পড়তে হয় তাদের। এলাকায় এখন বিএসএফ টহল দিচ্ছে। সুতি শামশেরগঞ্জ মিলিয়ে মোট 7 কোম্পানির বিএসএফ নামানো হয়েছে। প্রয়োজনে আরও বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
শাসক দলের বিধায়ক ও সাংসদ অভিযোগ করলেন, মুর্শিদাবাদের পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, পুলিশ তো অবস্থা সামলাতে ব্যর্থ হয়েছে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, গতকাল প্রয়োজনের তুলনায় কম সংখ্যক পুলিশ ছিল, এমনকি তারা ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছে। সুতি শামশেরগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছে পুলিশ, কিন্তু শামশেরগঞ্জ কার্যত শনিবার সকাল থেকে উত্তেজনায় ফুঁসছে। চাঁদপুর, ডাকবাংলো সহ বিভিন্ন এলাকা থেকে হিংসাত্মক ঘটনার খবরও আসছে। ভেঙ্গে তছনছ করে দেওয়া হয়েছে জলঙ্গি বিডিও অফিস, টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। হিংসা এক নাবালক গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি, চিকিৎসার জন্য তাকে এদিন কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। অন্যদিকে ওয়াকফ আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে বেলাগাম হিংসার ঘটনায় ভিডিও কনফারেন্সে রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার রাতে রাজ্যের মুখ্য সচিব ও ডিজির সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র সচিব। সেখানেই প্রশাসনের দুই শীর্ষ কর্তা স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দিলেন, এলাকায় চাপা উত্তেজনা থাকলে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। পাশাপাশি জানানো হয়েছে প্রশাসন গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ইতিমধ্যে 150 জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ। প্রথমে জঙ্গিপুরে উত্তেজনা ছড়ায়। ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে এলাকায় 163 ধারা জারি থাকলেও শুক্রবার বিকেল থেকে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে জনতা। বোমাবাজিও হয় বলে অভিযোগ উঠে। পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে, তাতে অবস্থা আরো বিগড়ে যায়। সরকারি বেসরকারি বাস, অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়া হয়। পরে বিএসএফ নামানো হয় এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চরম উত্তেজনার মাঝেই শনিবার গোটা বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে রাজ্যের দুই শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন স্বরাষ্ট্র সচিব। জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্যের তরফে মুর্শিদাবাদের গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় কেন্দ্রের কাছে। অপরদিকে 3 ইউডিএফ বিধায়কের জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির। 3 এআইইউডিএফ বিধায়ক থাকার হাইলাকান্দি জেলায় 3 এপি সদস্যের জয় দিয়ে নির্বাচনী লড়াই শুরু করলো বিজেপি। এতে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের আগেই খুশির হাওয়া বিজেপি শিবিরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে 3 আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে শনিবার তাদের দলীয় কার্যালয়ে এনে গৌরবপূর্ণভাবে সংবর্ধনা জানানো হয়। জেলার কালীনগর পাইকান জেলা পরিষদ এলাকার তুফানা পাইকান গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন শিবানী দাস। শাহাবাদ জামিরা জেলা পরিষদ এলাকার পালইচড়া থেকে প্রার্থী হন মীনাক্ষী দাস এবং দলচূড়া বরুণচূড়া জেলা পরিষদের অন্তর্গত দোলাই গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামেন সুস্মিতা রি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা 3 জনই সরাসরি নির্বাচিত হন। এই 3 মহিলা প্রার্থীর জয়ে হাইলাকান্দি জেলার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পক্ষে প্রথম বিজয়ের সূচনা হলো। সূত্রে জানা গেছে, নির্দিষ্ট আসনগুলিতে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে কোনো প্রার্থী মনোনয়ন না দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদিন দুপুরে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিবানী দাস, মীনাক্ষী দাস ও সুস্মিতা রিকে ফুলমালা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়। জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী নিজ হাতে 3 জনকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের উপসভাপতি সঞ্জয় কুমার দে, সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, সম্পাদক সুব্রত ভট্টাচার্য, সম্পাদিকা শুভ্রা চৌধুরী, মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত প্রদীপ চক্রবর্তী প্রমুখ। অপরদিকে দোলাই সহ 10টি উপজেলা হচ্ছে ঘোষণা মুখ্যমন্ত্রীর। দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় ক্যাবিনেটের বৈঠক। আসামে নতুন করে গঠন হবে 10টি উপজেলা, এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, এর মধ্যে উপজেলা হবে বকসইগাঁও কেন্দ্রে, দ্বিতীয়টি হবে পলাশবাড়ি কেন্দ্রে, তৃতীয়টি হবে শোনিতপুর জেলার বরচলা কেন্দ্রে। শোনিতপুরের রঙ্গাপুরায় হবে 4র্থ উপজেলা। তিনসুকিয়া জেলার মাকুম, ডিগবই, যোরহাট জেলার টিয়ক এবং মরিয়নি, কাছাড় জেলার ধলাই এবং গোয়ালপাড়ার দুধনৈতি হবে নতুন উপজেলা। এদিকে রাজ্যে নির্মাণ কাজ চলি থাকা ডিফু, ধুবড়ি, তিনসুকিয়া, গোলাঘাট, শিবসাগর, নগাঁও, নলবাড়ি এবং গোয়ালপাড়ায় 8টি ক্যান্সার প্রতিষ্ঠানের জন্য 250 কোটি টাকার অনুমোদন দিয়েছে আজকের ক্যাবিনেট। ইতিমধ্যে রাজ্য সরকার ব্যয় করেছে 2500 কোটি টাকা। আসাম ক্যাবিনেটে রাজ্য সরকারের দ্বারা নির্মিত 4টি দুধ উৎপাদন কেন্দ্র পশুপালন বিভাগের দ্বারা নির্মিত হয়েছে। বোকাহাট, ডিব্রুগড়, যোরহাট এবং বজালির দুধ উৎপাদন কেন্দ্রগুলো পরিচালনার জন্য আসাম সরকার এবং ভারত সরকারের যৌথ সংস্থা নর্থ ইস্ট ডায়েরি অ্যান্ড ফুডস লিমিটেডকে অর্পণ করা হয়। অপরদিকে কংগ্রেসের 2 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, জয়ী বিজেপি। বহরমপুর জেলা পরিষদ এবং যমুনামুখ জেলা পরিষদের কংগ্রেস দলের 2 প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির 2 প্রার্থী জয়লাভ করেন। শনিবার সন্ধ্যায় বহরমপুর বিধায়ক জিতু গোস্বামীর বাসগৃহে বাজি ফুটিয়ে
এই বিজয় উদযাপন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা প্রার্থী দুইজন হলেন বহরমপুর জেলা পরিষদের সুনিতা ইংতিপি এবং যমুনামুখ জেলা পরিষদের পূর্বী বরদলৈ। অন্যদিকে মনোনয়ন প্রত্যাহার করা দুইজন হলেন বহরমপুর জেলা পরিষদের পারভিন সুলতানা এবং যমুনামুখ জেলা পরিষদের জুরি দাস। অপরদিকে শিলচর কলকাতা সামার স্পেশাল ট্রেনের সময়সূচি পাল্টানোর দাবি। ডিমা হাসাও ও বরাক উপত্যকাবাসীদের জন্য সুখবর। বেশ কয়েক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে বদরপুর লামডিং পাহাড় লাইন দিয়ে ফের শুরু হয়েছে শিলচর কলকাতা সামার স্পেশাল ট্রেন। ফলে অতিরিক্ত যে ভিড় কদিন যাবৎ দেখা যাচ্ছে তাতে এই ট্রেন চলাচলে অনেকটাই হ্রাস হবে বলে এনএফ রেল সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এই সামার স্পেশাল 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে আগামী 26 এপ্রিল পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার শিলচর থেকে রওনা দেবে। বৃহস্পতিবার 05639 শিলচর কলকাতা সামার স্পেশাল শিলচর থেকে ভোর 5টায় রওনা দেয়। ট্রেনটি শুক্রবার বেলা 2:15 কলকাতায় পৌঁছেছে। তেমনি 05640 কলকাতা শিলচর সামার স্পেশাল শুক্রবার 1:15 কলকাতা থেকে রওনা দিয়েছে এবং শনিবার রাত 11:50 শিলচর পৌঁছেছে। এই সামার স্পেশাল ট্রেন 11 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত প্রত্যেক শুক্রবার কলকাতা থেকে ছাড়বে। এদিকে ফের পাহাড় লাইন দিয়ে শিলচর কলকাতা সামার স্পেশাল ট্রেন চালু হওয়াতে বেজায় খুশি এই অঞ্চলের মানুষ। তবে ট্রেনটির শিলচর থেকে ছাড়ার যে টাইমিং বর্তমানে রয়েছে তা বদলের অনুরোধ জানিয়েছেন তারা। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে যে সবেমাত্র বর্ষার মরশুম শুরু হয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসার আশঙ্কা থেকেই যায়। আর ভোরবেলা বৃষ্টি হলে এই ট্রেন ধরাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তেমনি শীতের মরশুমেও শীতের সমস্যার জন্য এই ট্রেন ধরা মুশকিল হয়ে পড়ে, কারণ কুয়াশার জন্য শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে আসাটা খুব বেশি কঠিন হয়ে পড়ে যাত্রীদের জন্য। তাই শিলচর থেকে কলকাতা যাওয়ার ট্রেনটির ছাড়ার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন যাত্রীরা। অপরদিকে কাটল সাসপেন্স। ভুবনেশ্বরনগর শ্রীকোনায় কংগ্রেসের 2 প্রত্যাশী অবশেষে নির্দল। কংগ্রেসেই থাকার বার্তা, জয় নিয়ে আশাবাদী দিলওয়ারের। কাটল সাসপেন্স। বহুচর্চিত ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেসের 2 প্রত্যাশীর ওই দলীয় টিকিট বাতিল হলো। শেষ পর্যন্ত ময়দানে 2 প্রত্যাশী থাকলে নির্দল প্রার্থী হয়ে 2 প্রত্যাশী দিলওয়ার হোসেন লস্কর এবং ফরিদা পারভিন লস্করকে একই আসনে লড়তে বি ফর্ম দিয়েছিল কংগ্রেস। এ নিয়ে মনোনয়ন জমার শেষ দিন শুক্রবার দিনভর তুমুল হইচই দেখা দেয়। কে হবেন কংগ্রেস প্রার্থী তা নিয়ে ছিল সাসপেন্স। বিতর্কের জন্ম দিলেও শেষ পর্যন্ত বিতর্কে রাশ টানতে টিকিট প্রত্যাহার করতে প্রশাসন তথা নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছিল কংগ্রেস। শনিবার সেই ঘটনার জবনিকা টানতে শুনানি গ্রহণের উদ্যোগ নেওয়া হয় প্রশাসনিক তরফে। জানা গেছে, শুনানি পূর্বে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, বিশিষ্ট আইনজীবী আলী রেজা উসমানী উপস্থিত ছিলেন। বিজেপির পক্ষে ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, বরিষ্ঠ কার্যকর্তা রসরাজ দাস এবং অমরেন্দ্র পাল। কংগ্রেসের 2 প্রার্থীর প্রতীক চিহ্ন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়, একথা জানান 2 প্রার্থী ফরিদা ও দিলওয়ার। সেই সিদ্ধান্ত মেনে নেয় বিজেপিও, যদিও এর আগে তাদের প্রার্থিত্ব বাতিলের দাবি জানিয়েছিল বিজেপি, কিন্তু সেই দাবি দুপে টিকেনি। শুনানি শেষে 2 প্রার্থী জানান তারা নির্দল হিসেবে ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে লড়ছেন। প্রসঙ্গত, এই আসনে দিলওয়ার এবং ফরিদা কংগ্রেস টিকিটের শক্তিশালী দাবিদার ছিলেন। কাকে দেওয়া হবে টিকিট তা চূড়ান্ত করতে রীতিমতো হিমশিম খেয়েছে কংগ্রেস নেতৃত্ব। টিকিট বঞ্চিত হলেও নেতৃত্বকে দায়ী করতে রাজি নন দিলওয়ার হোসেন লস্কর। তিনি বলেন, তিনি নির্দল প্রার্থী হিসেবে ময়দানে রয়েছেন। জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। আগামীতেই কংগ্রেসেই থাকবেন, কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন পর এই আসনটি সংরক্ষণ মুক্ত হয়েছে। ডিলিমিটেশন এই আসনের সীমানা অদল বদল করলেও তাদের বসত বাড়ি কিন্তু একই জায়গায় রয়েছে, নতুন করে এই আসনে অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, কারো উপর খুব দুঃখ নেই, দল যে সিদ্ধান্ত নিয়েছে তা মাথা পেতে নিয়েছেন। ফরিদা পারভিন লস্কর বলেন, তিনি ময়দান ছাড়ার পাত্রী নন, জয় নিশ্চিত। তার আগামী দিনের পথ চলা নির্ধারণ করবেন ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের ভোটাররা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তিনি জয়ী হওয়ার পর শাসক গোষ্ঠীর সঙ্গে বসবেন না বিরোধী আসনে, তাও ঠিক করে দেবেন ভোটাররাই। এলাকাবাসীর সঙ্গে আছেন এবং আগামীতেও থাকবেন বলে মন্তব্য করেন ফরিদা পারভিন লস্কর। ঘটনা যাই হোক, একই দলের 2 জন নির্দল প্রার্থী, সেখানে রয়েছেন বিজেপির সংখ্যালঘু প্রার্থীও। সব মিলিয়ে লড়াই জমে ওঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। অপরদিকে বুটের কাজে করিমগঞ্জ কলেজের ব্যবহার বন্ধ করতে রাজ্য নির্বাচন বিভাগের চিঠি জেলা আধিকারিককে। নির্বাচনী কাজে করিমগঞ্জ কলেজকে ব্যবহার না করার জন্য দেশের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আর্জি জানিয়েছিলেন শ্রীভূমি শহরের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নির্মল সরকার সহ 80 জন বিশিষ্ট ব্যক্তি।
তাদের আর্জির পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে শ্রীভূমি জেলা নির্বাচন আধিকারিকের কাছে চিঠি এসেছে রাজ্য নির্বাচন বিভাগের তরফে। আসামের নির্বাচন বিভাগের ডেপুটি সেক্রেটারি তথা জয়েন্ট চিফ ইলেকটোরাল অফিসার গত 4 এপ্রিল মর্মে জেলা নির্বাচন আধিকারিকের কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠির কপি পাঠানো হয়েছে অধ্যাপক ডক্টর নির্মল সরকারের কাছে। ফলে সম্ভবত এবারের পঞ্চায়েত নির্বাচনে করিমগঞ্জ কলেজকে ব্যবহার করা নাও হতে পারে। উল্লেখ্য, পঞ্চায়েত, বিধানসভা বা লোকসভার নির্বাচন পরিচালনার কাজে করিমগঞ্জ কলেজকে ব্যবহার না করার আর্জি জানিয়ে ডাক এবং ইমেল যুগে দেশের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আবেদন জানিয়েছিলেন শ্রীভূমি শহরের বিশিষ্টজনেরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়ে ডাক এবং ইমেল যুগে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছেও আবেদনপত্রের প্রতিলিপি পাঠানো হয়। আবেদনপত্রের প্রতিলিপি শ্রীভূমির জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিকের কাছেও পাঠানো হয়। এ অঞ্চলের বৃহত্তর সামাজিক স্বার্থ রক্ষার কথা বলে নির্বাচনকালীন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এবং কলেজের অন্যান্য কর্মচারী সহ কলেজের স্থায়ী পরিকাঠামোর বিভিন্ন ক্ষতিকারক দিকসমূহের কথা উল্লেখ করা হয়েছে প্রেরিত আবেদনপত্রে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রতিটি পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কলেজের খেলার মাঠ এবং ভবন সমূহকে নির্বাচন পরিচালনার কাজে ব্যবহৃত করা হয়। প্রতিটি পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা নির্বাচনে নির্বাচন পরিচালনার প্রক্রিয়ার শুরু থেকে ভোট গণনা এবং ফলাফল ঘোষণার দিন পর্যন্ত একটা দীর্ঘ সময় কলেজ নির্বাচন কমিশনের অধীনে থাকে। ফলস্বরূপ দীর্ঘদিন কলেজের শৈক্ষিক এবং অন্যান্য কাজকর্ম ব্যাহত হয়। এসব কারণেই কলেজকে নির্বাচনী কাজে ব্যবহার না করার আর্জি জানান তারা। ডক্টর নির্মল সরকার জানান, উচ্চ মাধ্যমিক অথবা সেমিস্টার পরীক্ষার সময় কোনো নির্বাচনের নির্ঘণ্ট থাকলে সঙ্গত কারণেই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী সহ অন্যান্য কলেজ কর্মচারীদের দুর্ভোগের চরম সীমায় পৌঁছায়। তিনি জানান, নির্বাচন পরিচালনার সময় অস্থায়ীভাবে কলেজের প্রেক্ষাগৃহে স্ট্রং রুম, বিভিন্ন কক্ষসমূহে ভোট গণনা কেন্দ্র, কলেজ মাঠে ভোট সামগ্রী বিতরণ সংগ্রহ কেন্দ্র, হোটেল, টয়লেট ইত্যাদি নির্মাণ করা হয়। ফলশ্রুতিতে প্রতিটি নির্বাচনে কলেজ প্রেক্ষাগৃহ এবং কলেজের ভবনসমূহ সমেত কলেজ মাঠের স্থায়ী পরিকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়। বিষয়টি বিবেচনা করে করিমগঞ্জ কলেজকে ছাড় দিয়ে পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা নির্বাচন পরিচালনার কাজে ইনডোর স্টেডিয়াম বা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রকে ব্যবহার করা যেতে পারে বলে জানান। দেশের শিক্ষাক্ষেত্রে বৃহত্তর সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে প্রয়োজনে শ্রীভূমি সহ দেশের অনুরূপ সকল জেলা, সমজেলা, মহকুমা সদরে সরকারি জমিতে প্রয়োজনীয় প্রাঙ্গণ এবং ভবন সহ স্থায়ী নির্বাচন পরিচালনা কেন্দ্র গড়ে তোলার কথাও জানান তিনি। তার বিশ্বাস, এবার পঞ্চায়েত নির্বাচন থেকেই কলেজকে নির্বাচনী কাজে ব্যবহার বন্ধ হয়ে যাবে। এর ফলে উপকৃত হবে ছাত্রছাত্রীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।